ধরো রেকর্ডটা গন্ডগোল করছে। লেখো ভ্যাম বা ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড, VOGEL apostrophe S ভোগেলস VOGEL apostrophe S ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। ভালো করে শিখবে। আচ্ছা, একটা প্রবলেম নিই আমি, যে প্রবলেমটা আমি করিয়েছিলাম নর্থ ওয়েস্টে আমি ওটাই নিচ্ছি ভ্যামে। কস্টটা কতটা ডিফার করে আমি সেইটুকু একটু দেখাতে চাইছি। প্রথম যে প্রবলেমটা নিয়েছিলাম, কোনটা নিয়েছিলাম, ওই 19-20 দিয়ে যে প্রবলেমটা ছিল না, লেখো ফাইন্ড দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, লেখো ফাইন্ড দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, find the initial basic feasible solution of the following, লেখো of the following transportation problem, of the following transportation problem using VAM, using VAM দিয়ে কোশ্চেনটা এটা আমি যা লিখবো, বাট অ্যান্সার করার সময় খাতার একটু বাম দিকে যেন গা ঘেঁষে অঙ্কটা টুকবে, খাতার বাম দিকে গা ঘেঁষে করবে, আর মানে ডান দিকেও যেন স্পেস থাকে আর নিচের দিকেও যেন স্পেস থাকে। যখন পরীক্ষাতে অঙ্ক করবে কোশ্চেনটা ছকটা তো টুকতে হয়, ডান দিকে যেন ফাঁকা থাকে আর নিচের দিকে যেন ফাঁকা থাকে, এভাবেই কিন্তু কোশ্চেনটা টুকতে হবে। ওই যে যেটা ছিল 1 2 3 তিনটে রো, এটা 19 20 50 10 50 10 70 30 40 60 40 8 70 20 5 8 7 14 7 9 18 01 02 03 বিজে, আর এদিকে হচ্ছে এআই। এটা আমি কস্টটা কতটা ডিফার করে সেটুকু দেখার জন্য এই প্রবলেমটাই নিলাম। এটা আমরা ম্যাট্রিক্স মিনিমাতে করেছি, আমরা নর্থ ওয়েস্টেও করেছি। ম্যাট্রিক্স মিনিমামের থেকে নর্থ ওয়েস্টে মনে হয় খরচটা একটু বেশি হয়েছিল, তাই তো? দেখো দাঁড়া, ঝাপসা দিচ্ছে কেন? ঠিক আছে, কষ্ট নিচ্ছে। কাজ হলো গতবার রেকর্ড করা ছিল, ওখান থেকে দিয়ে দিলেও হতো। আচ্ছা দেখো, এখানেও সেই একই টেকনিক, যে আগে কোন বক্স ফিক্সড করব, মানে কোন অরিজিন থেকে কোন ডেস্টিনেশনে আমি প্রোডাক্ট পাঠাবো। আগে যেরকম খুব সহজভাবে আমি পাঠিয়ে দিয়েছিলাম নর্থ ওয়েস্ট বলো বা ম্যাট্রিক্স মিনিমা বলো, এখানে কিন্তু অতটা সহজ নয়। এখানে বক্স ফিক্স করার আগে দুটো তিনটে ধাপ পেরোতে হবে। কি কি সেই ধাপ? ফার্স্ট কাজ হবে, মন দিয়ে শোনো, এইখানে যে ফার্স্ট রোয়ে যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজালে পরপর দুটো কি এলিমেন্ট পড়ে বলো? ছোট থেকে বড় হিসাবে যদি সাজিয়ে নাও তাহলে পরপর দুটো কি এলিমেন্ট পড়বে? 10-এর পর কত পড়বে? 10 19। তাহলে এই 10 আর 19-এর সাবট্রাক্ট ভ্যালু, মডিউলাস ভ্যালুটা নিলে এটা 9 হবে। 19 - 10,
পরের সেকেন্ড রোতে মিনিমাম দুটো এলিমেন্ট আছে, প্রথম 30 তারপর 40, এদের ডিফারেন্স কত? এও 10। পরের থার্ড রোতে দেখো 8 আর 20, ডিফারেন্স কত? 12, 12 8 20। আচ্ছা, এটা রোতে যেরকম দেখা হলো সেরকম কলমে দেখতে হবে। 19 আর 40, ডিফারেন্স কত? 21। 20 আর 8, ডিফারেন্স কত? 12। 50 আর 40, ডিফারেন্স কত? মিনিমাম দেখো 40 তারপর 50, 10 ব্র্যাকেটের মধ্যে লিখবে। 10 তারপর 20। দেখো তো ডিফারেন্স গুলো ঠিকঠাক করা হয়েছে কিনা সুচন্দ্রা? ব্যাস, এইগুলো যেগুলো পেলে না, এগুলোর একটা নাম আছে, এই নামটাকে আমরা বলি হচ্ছে পেনাল্টি। পেনাল্টি। ধরো তো কি হচ্ছে, ধরো হোক, যা হচ্ছে হোক। দেখো, এরপর কাজ হবে, এই যে পেনাল্টি গুলো পেয়েছো, মানে কলমে 3টে পেনাল্টি পেয়েছো, সরি রোতে 3টে পেনাল্টি পেয়েছো, কলমে 4টে পেনাল্টি পেয়েছো। এই পেনাল্টি গুলোর মধ্যে ম্যাক্স পেনাল্টি কোন রো অথবা কোন কলমে আছে বলো? ম্যাক্স পেনাল্টি, ম্যাক্স পেনাল্টি মানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে ওইগুলোর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে? এইটা, হ্যাঁ কি না বলো শ্রীজা? এটা ম্যাক্সিমাম ভ্যালু দেখো, 21, 12, 10, 10, 12, 10, 9 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এটা কিন্তু 21। এই যে 21 পেনাল্টিটা, এটা রো ওয়াইজ আছে না কলম ওয়াইজ আছে? এটা রো ওয়াইজ আছে না কলম ওয়াইজ? কলম ওয়াইজ আছে। তাহলে কাজ হবে, এই কলমের মধ্যে 3টে বক্স আছে, একটা দুটো তিনটে, কোনো একটা বক্স ফিক্সড হবে। কোন বক্সটা ফিক্সড হবে? এইখানকার গুলোর মধ্যে যেটা মিনিমাম এলিমেন্ট দেখতে পাচ্ছ, যেই বক্সে, কোথায় মিনিমাম দেখতে পাচ্ছ? এইটাতে। তার মানে এই বক্সটুকু ফিক্সড হবে। এখানে কত যাবে? এবার আগের মতো, এখানে 7 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 চলে আসবে। আমি আবার রিপিট করে দিই স্টেপটা। প্রথম প্রত্যেকটা রোর পেনাল্টি বের করবে, করেসপন্ডিং প্রত্যেকটা কলমের পেনাল্টি বের করবে। এরপর কাজ হবে ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় আছে দেখে নাও। ম্যাক্স পেনাল্টি কোথায় আছে দেখে নাও। দেখতে পাচ্ছি ম্যাক্স পেনাল্টি কলম ওয়াইজ আছে। তাহলে এই ফার্স্ট কলমের কোনো একটা বক্স ফিক্সড হবে। কোন বক্সটা ফিক্সড হবে? ফার্স্ট কলমের মধ্যে যে 3টে বক্স আছে, 3টে বক্সের মধ্যে যেখানে মিনিমাম এলিমেন্টটুকু আছে ওই বক্সটুকু ফিক্সড হবে। এখন যদি দুটো দুটো বক্সে মিনিমাম এলিমেন্ট থাকতো তখন কি করতে? তোমার মর্জি, যেটা খুশি নাও। তো যাই হোক, আর যদি এটা হতো, এখানেও ম্যাক্স পেনাল্টি পাচ্ছ, সাপোজ এখানেও ম্যাক্স পেনাল্টি পাচ্ছ, বা এখানে ম্যাক্স পেনাল্টি পাচ্ছ, এখানে রোতেও ম্যাক্স পেনাল্টি পাচ্ছ, তোমার মর্জি যে কোনো একটাকে ফিক্সড করো। অ্যান্সার কি আসবে, প্রশ্ন চলে আসবে, সেটা আমরা অপটিমালিটি টেস্ট বলে একটা কন্ডিশন আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো কারটাই মিনিমাম রেজাল্ট। আসবো এক এক করে। আপাতত এখানে 5 হলে এখানে কাটবে, করেসপন্ডিং এটা কাটো, আর এখানে কত থাকবে তখন বলো? 2। এটা ফার্স্ট ইটারেশন গেল। এবার করবে কি, এরকম করে দেবে, আবার ম্যাক্স পেনাল্টি বের করতে হবে, আবার পেনাল্টি বের করতে হবে। দেখো এখানে এখন 2 আছে, তো 2 লিখলাম। যেটা কেটে দিয়েছো সেটাকে আর কাউন্টের মধ্যে আনবেই না। এবার ফার্স্ট রোতে 3টে এলিমেন্ট আছে, 20, 50, 10। এইগুলোর মধ্যে এটা ছোট, তারপরে এটা, মানে এদের ডিফারেন্স করলে এখন 10 পাবে। না বুঝতে পারলে বলবে। দেখো আবির, এই যে দেরি করে এলে, ইনিশিয়াল জিনিস শিখিয়ে দিলাম, তাতে কি হবে বলো? আচ্ছা, মানে কি বলতো, ক্লাসে তুমি, হ্যাঁ বলে দিচ্ছি, ক্লাসে তুমি পরে 10 মিনিট লেফট হয়ে যাও, কিন্তু আগে করবে, তাহলে এই যে ইনিশিয়াল ব্যাকআপটা খুব দরকার। সুস্মিতাও দেরি করলে, দেরি করো না। দেখো আবার বলে দিচ্ছি, ভ্যাম ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড পড়াচ্ছি, ট্রান্সপোর্টেশনেরই একটা পার্ট। এরকম একটা ডেটা দেওয়া আছে, তো
আগে যেরকম আমরা নর্থ ওয়েস্ট আর ম্যাট্রিক্স মিনিমা শিখেছো, ওখানেও বক্স ফিক্সড করতে হতো, মানে কোন অরিজিন থেকে কোন ডেস্টিনেশনে প্রোডাক্ট পাঠাবো সেটা ফিক্সড করতে হতো। এখানেও সেই একই রকমই বক্স ফিক্সড করতে হবে, বাট এখানে বক্স ফিক্সড করতে গেলে দুটো ধাপ পেরোতে হবে। কি ধাপ? প্রথম কাজ হবে, সুস্মিতা দেখো, প্রথম কাজ হবে এই যে ফার্স্ট রোর যে এলিমেন্ট গুলো আছে, এইগুলোর মধ্যে এলিমেন্ট গুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। সাজালে পরপর যে দুটো এলিমেন্ট পড়বে, মানে প্রথম ছোট 10 পড়বে, তারপর পড়বে কত 19, এদের যে ডিফারেন্স ভ্যালু 19 মাইনাস 10 করলে যেটা হবে সেটা এখানে বসিয়ে রাখবে 9। সেকেন্ড রোর আবার এরকম একটা ভ্যালু বের করবো। দেখো সেকেন্ড রোতে প্রথম হচ্ছে মিনিমাম এলিমেন্ট 30, তারপর 40, এদের ডিফারেন্স কত 10, তো এখানে 10 রাখলাম। তারপর দেখো এখানে আছে পরে থার্ড রোতে আছে 8 আছে আর 20 আছে, এদের ডিফারেন্স 20 মাইনাস 8 কত 12। এটা করলে এটা রোর কাজ হলো। করেসপন্ডিং কলমের কাজ হবে এখানে 40 আর 19 কত 21, এখানে 20 আর 8 কত 12, 40 আর 50 দেখো 10, 10 আর 20 মানে মিন ছোট থেকে বড় হিসেবে সাজাবে, বাট পরপর দুটো এলিমেন্টকে ফিক্সড করে নেবে। 20 মাইনাস 10 দেখো 10। এইগুলো প্রথম বের করতে হবে। নেক্সট কাজ হবে এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলোকে লিখলে এগুলো একটা আমরা নাম দিই পেনাল্টি বলি। এই পেনাল্টি গুলোর মধ্যে ম্যাক্সিমাম পেনাল্টি কোন রোতে বা কোন কলমে আছে সেটা দেখো। আমি ম্যাক্সিমাম পেনাল্টি দেখতে পাচ্ছি 21। 21টা কোন রো না রো বরাবর না কলম বরাবর আছে? নো ডাউট এটা কলম বরাবর আছে। তাহলে এই কলমের মধ্যে যে তিনটে বক্স আছে, এই তিনটে বক্সের মধ্যে কোনো একটা বক্সকে আমাকে ফিক্সড করতে হবে। কোন বক্সটুকুকে ফিক্সড করব আমি? এই বক্সগুলোর মধ্যে যেটাতে মিনিমাম কস্ট এলিমেন্ট বসে আছে কত 19, ওই বক্সটা ফিক্সড হবে। এটাই রুল। তো যাই হোক, আমি ক্লাস রেকর্ড দিচ্ছি, ওখান থেকে ভুলে গেলে আবার ওখান থেকে ফলো করে নেবে। নেক্সট কাজ হবে এরকম, দেখো এইটা ফিক্সড করলাম, এখানে 7 আছে এখানে 5 আছে তাই 5 দিয়েছি, 5 কলম ওয়াইজ নিয়ে নিয়েছি বলে পুরো কেটেছি, 7 মাইনাস 5 করলে 2 তাই 2 লিখেছি। এবার সেকেন্ড স্টেপে এইরকম একটা বর্ডার দেবে যেরকম আমি দিয়েছি, আবার পেনাল্টি ক্যালকুলেট করব। এখন এই রোতে 2 পড়ে আছে তাই আমি 2 দিয়েছি, এবার আবার পেনাল্টি ক্যালকুলেট করব। যেটাকে ডট ডট দিয়ে দিয়েছি সেই বক্স বা সেই কলম আসবে না, কাউন্টের মধ্যে আনবে না। এখন 10, 50, 20 তিনটে এলিমেন্ট, ছোট থেকে বড় হিসেবে সাজালে প্রথম 10 পড়ে তারপর 20 পড়ে, 20 মাইনাস 10 করলে 10 তাই 10 দিয়েছি। নেক্সট কাজ হবে এখানে দেখো 9 আছে তাই 9 দিয়েছি। এবার পেনাল্টি চেঞ্জ হচ্ছে কিনা দেখি। দেখো প্রথম ছোট 30, তারপর ছোট 40, 30 মাইনাস 40 মডিউলাস ভ্যালু, এটাও 10 ফিক্স থাকবে। আচ্ছা এটা এখানে আছে 18, 8 আর এদিকে 20, 20 মাইনাস 8 কত 12, এও 12 আগেরটার মতোই থাকবে। এটা পুরো নিয়ে নিয়েছো, যার জন্য এখানে কোনো কিছু এলিমেন্ট থাকবে না, এটাকে পুরো ব্ল্যাঙ্কই রাখবো। এই জায়গাতে 8 এখানে 12, এখানে আর ক্যালকুলেট করার দরকার নেই কারণ এখানে কোনো চেঞ্জ হয়নি। 20, 30, 8 আগেও ছিল তাদের, ছোট থেকে বড় হিসেবে সাজালে 8, 20 ছিল তাই 12 দিয়েছি, কারণ এখানে কোনো স্ক্যাচই করিনি, ইফেক্ট কোনো পড়বে না। তাই চোখ বুঝে এগুলোকে 10 আর 14, 10 এগুলো দিয়ে দাও। আচ্ছা এবার নেক্সট কাজ হবে সেম জিনিসের রিপিটেশন। এবার দেখো ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় আছে, ম্যাক্সিমাম পেনাল্টি কোন রো বা কোন কলম বরাবর আছে? ম্যাক্সিমাম পেনাল্টি কোন রো বা কোন কলম বরাবর আছে বলো আমাকে। বলো সুচন্দ্রা বলো, ম্যাক্সিমাম পেনাল্টি কোন? 12, 12তে রোতেও আছে কলমেও আছে। এখন তোমার ইচ্ছে যেটা খুশি নাও। এখন প্রশ্ন আসবে ইচ্ছে মতো নিলাম তাহলে রেজাল্ট কি এখানে ইচ্ছে মতো আসবে? হ্যাঁ রেজাল্ট ইচ্ছে মতো আসবে, বাট পরীক্ষাতে এখানে যেটা দেয় সেটা বলে যে সব থেকে কম খরচটুকু বের করো। এবার এই ইচ্ছে মতো নিলে দুজনের দুটো রকম রেজাল্ট আসতে পারে আবার নাও আসতে পারে। এবার যদি দুজনের দুটো রকম আসে তাহলে কে কোনটাকে, মানে এই প্রবলেমে মিনিমাম কস্ট বের করতে বলে, এটুকু মাথায় রাখো। তো তুমি যখন কেউ এটা চুজ করলো কেউ এটা চুজ করলো তখন রেজাল্টের উপর ইফেক্ট পড়তে পারে, তাহলে মিনিমাম কাটটা হবে। সেইটুকু সিওর হওয়ার জন্য আমাদের একটা অপটিমালিটি টেস্ট করতে হয়, সেটা আমি এটার ইনিশিয়াল সলিউশনটা বা করেসপন্ডিং কস্টটা বের করি, তারপর আমি অপটিমাল কস্ট বের করব। অপটিমাল মানে মিনিমাম কস্ট। যাই হোক, এখন আপাতত আমি রোটা নিয়ে কাজ করছি, কেউ যদি কলম নিয়ে কাজ করো সেটা পরের প্রবলেমে করবে, এখন আমার মতোই করো। আমি এইটাকে পেনাল্টি, এইটাকে ফিক্সড করলাম, এইটাকে ফিক্সড করলাম, এইটাকে ফিক্সড করলাম, একটু টিক চিহ্ন দিলাম কারণ এটাকে করলাম না, এখন টিক চিহ্ন দিলাম। পরে যদি তোমার প্র্যাকটিসের অসুবিধা হয় তার জন্য ভাববে যে এইটাকে আমি পেনাল্টি ঠিক করেছি। এবার বলো এই রোর তিনখানা এলিমেন্ট আছে 8, 70, 20, কোথায় বসবে? এখানে বসবে।
কত বসবে? 8 আছে, এখানে 18 আছে, কত বসে যাবে এখানে? 8। 8 কাটবে এখানে, আর এখন পড়ে থাকবে 10। এই বরাবর পুরো নিয়ে নিয়েছো, তো এই বরাবর কাটো। আবার সেম জিনিসের রিপিটেশন হবে, এই জন্য ডান দিকে আর নিচের দিকে জায়গা রাখতে বলেছিলাম আমি। এবার দেখো এদিকে এখন 2 আছে, এখন কাটবে 50 মাইনাস 10, এখন পেনাল্টিটা কত হবে? 40। এবার দেখো 40 আর 60, এখন পেনাল্টি এটা দাঁড়াবে 9, 20 দাঁড়াবে। এদিকে আছে 10, 70 মাইনাস 20, এদিকে দেওয়া থাকবে কত? 50। এবার এদিকে আছে 7, এটা আনচেঞ্জ থাকবে 10, এটাও আনচেঞ্জ থাকবে 10। এবার বলো ম্যাক্স পেনাল্টি কোথায় আছে? এবার বলো ম্যাক্স পেনাল্টি কোথায় আছে? এটা পরে করবে, আগে এটা করো। ম্যাক্স পেনাল্টি দেখতে পাচ্ছি কোথায় বন্ধুরা? এটা এটা বরাবর আছে দেখো 50, আর ওদিকে 40, 50। তাহলে এই রোর মধ্যে, মানে এই রোটা ফিক্সড হবে। এই রোর মধ্যে একটা জায়গাতে 70 আছে, একটা জায়গাতে 20 আছে। যেই জায়গাতে 20 আছে ওই বক্সেই এলিমেন্ট পাঠাবো। তো এই বক্সটা আমার ফিক্সড হলো। এখানে 10 আছে, আর এর সোজা দেখো 14 আছে, তাহলে মিনিমাম কত? 10 আর 14 মিনিমাম 10। কেউ ভুল করে এইগুলো এইগুলো বসাবে না। এইগুলোই হচ্ছে অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্ট, এগুলো তো পেনাল্টি বের করেছি শুধু বক্স ফিক্সড করার জন্য। তাহলে এটা পুরো কাটবে, এখানে এখন 4 থাকবে, এই বরাবর পুরো নিয়ে নিয়েছো, এটা কাটা যাবে। 7 4 11, 9 2 11 মিলবে। আচ্ছা, আবার পেনাল্টি বের করতে হবে। এখানে এখন 2 আছে, 50 মাইনাস 10, এও 40। এখানে 60 মাইনাস 40, এও 9 20। এখানে কিছু নেই, এখন 10 পুরো পাঠিয়ে দিয়েছিলে। এদিকটাতে এখানে থাকবে 7, 50 40, 10। এখন এখানে পড়ে আছে 4, 60 মাইনাস 10, দেখো 60 মাইনাস 10 দুটোই পড়ে আছে, অতএব 50। এবার কোন বরাবর নেব সৃজা? ম্যাক্সিমাম পেনাল্টি এইটা আছে, এটা নিশ্চয়ই ফার্স্ট লাস্ট লো কলমের করেসপন্ডিং। সৃজা বোঝা যাচ্ছে জিনিসগুলো? ব্যাস। এবার দেখো এই বরাবর, এটা কিন্তু এই কলমের সোজা, আমার একটু বেঁকে গেছে, যাই হোক। তো এখানে 10 আছে, এখানে 60 আছে, নিশ্চয়ই এই বক্সে এলিমেন্ট পাঠাবো। কত পাঠাবো? এখানে সোজা 2 আছে, এখানে সোজা 4 আছে, তার মানে নিশ্চয়ই এখানে 2 বসাও, এটা 2 লেখো, 2 কাটো, যেই বরাবর নিয়ে নিয়েছো কেটে দাও। আমি শিখিয়েছিলাম আর না করলেও চলে, কেন করার দরকার পড়বে না। দেখো 9 আছে, এখানে 7 আছে, আর এখানে 2 আছে, তাহলে এই 7টা কোথায় বসে যাবে? সব বক্স তো কাটা হয়ে গেছে, এই 7টা এখানে বসিয়ে দাও, আর এই 2টা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন তুমি যদি বলো না আমি আর একটা স্টেপ করব, আর একটা স্টেপ করতে গেলে পেনাল্টির কোনো কিছু চেঞ্জ হবে না। দেখো এই বরাবর তো একটাই এলিমেন্ট আছে 40, আমি পেনাল্টি তখনই করতে পারবো যদি চেঞ্জ হয়। মানে এখানে তো 40 আছে, বাকিগুলো তো কেটে দিয়েছি, মানে সেই একই জিনিসই ঘুরে ফিরে আসবে। 7 10, দেখো এটারও কোনো চেঞ্জ নেই, আবার এইটারও 60 40 বাদ দিলে 20, মানে পেনাল্টির কোনো কিছু চেঞ্জ নেই। তো আর তোমাকে এগোতে হবে না। যেখানে 9 আছে এখানে এই সাম ভ্যালু এখানে দেখতে পাবে, ওর সোজাসুজি দুটো বক্সও ফাঁকা পড়ে থাকবে, চোখ বুঝে এখানে 7 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, এই হচ্ছে কমপ্লিট। এবার এগুলো কাটলে কাটো, না কাটলে না কাটো, ওসব কিছু ফারাক নয়। এটা আমি একটা অঙ্ক আবার করতে দেবো যাতে না তুমি ভুলে না যাও। আপাতত এটা সলিউশন টুকু বের করি, লেখো। So the initial basic feasible solution becomes, so the initial basic feasible solution becomes, লেখো, so the initial basic feasible solution becomes, initial feasible solution becomes, বলো, x11 equal to 5, x14 equal to 2,
x23 equal to 7, x24 equal to 2, x23 equal to 8 আর x24 equal to 10. So the initial basic feasible solution becomes এত and the corresponding cost 2 2 4 2 6 ঠিক আছে corresponding cost টুকু বের করে নাও তো বলো আমি ভুল লিখেছি x32 একই জিনিস হয়ে গেছে corresponding cost টা কত বের করো corresponding cost বের করো কত হচ্ছে বলো হ্যালো হ্যালো না না তার ছেলে বলছি বলুন আমি একটু পড়াচ্ছি অনলাইনে 10:30টার দিকে ফোন করুন না তাহলে কথা বলা যাবে কি বলতে চাইছে বলো কত এসছে সবাই আচ্ছা তাহলে আচ্ছা এই অঙ্কটা আগের কত কষ্ট ছিল এই অঙ্কটাতে আগে কত কষ্ট ছিল বলো দেখি ম্যাট্রিক্স মিনিমা বলো বা নর্থ 995 এটা কিসে ছিল নর্থ ওয়েস্ট আর ম্যাট্রিক্সে 814 আচ্ছা তাহলে এটা দেখো সব থেকে কম হলো এখন এখানে প্রশ্ন একটা আছে যে আমি মনে হয় এইটাকে ম্যাক্স পেনাল্টি নিয়েছিলাম কেউ যদি এইটাকে ম্যাক্স পেনাল্টি নিত তাহলে তার কি অ্যান্সার আসতো তাহলে তার এই সলিউশন গুলো চেঞ্জ হয়ে যেত হতেও পারতো নাও হতে পারতো বাট হওয়ার প্রবাবিলিটি আছে সেক্ষেত্রে কস্টের উপর ইফেক্ট পড়তে পারতো নাও পড়তে পারতো মানে একটা চান্স থাকে এখন আমি এখনো এটাকে মিনিমাম কস্ট বলতে পারবো না মিনিমাম কস্ট তখনই বলতে পারবো যখন আমি শিওর হব শিওরটুকু কি করে হব শিওর হওয়ার জন্য একটা অপটিমালিটি টেস্টের ব্যাপার আছে সেটা আমার সেই ক্রাইটেরিয়াটুকু আমাকে ফুলফিল করাতে হবে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করালেই তুমি বলবে হ্যাঁ বাবা আমারটাই মিনিমাম কস্ট আপাতত এটাকে করেসপন্ডিং কস্ট বলে চালাও মিনিমাম কস্টে আমি আসবো আগে বলো এটা কি ধরা গেছে না আমি এরকম আর একটা প্রবলেম দিয়ে দিই তোমাদেরকে 5 মিনিটে করো তারপর আমি অপটিমালিটি টেস্টটা শেখাই নাকি একটা অঙ্ক করো ঝটপট কর ঝটপট করো করে এই প্রবলেম আর যে প্রবলেমটা আমি এখন এটার একটা কাজ করো তো এক পাতা ফাঁকা রেখে দাও একটা পাতা ফাঁকা রেখে দাও অপটিমালিটি টেস্টটা আমি ওই পাতাতেই করাবো ততক্ষণে আরেকটা অঙ্ক করে ফেলো
আপটিমাইজ টেস্টের জন্য আমার টেবিলটা লাগবে, আমি আর মুছলাম না। একটা অঙ্ক করো, বইয়ের ওই যে বইয়ের ভ্যামের ফার্স্ট টার্মটা করো, দিয়ে দিচ্ছি। এটা আমি অপটিমাইজ টেস্ট করাবো। আচ্ছা, 1 2 1 4 3 3 2 1 4 2 5 9 20 40 30 10 30 50 আর 20 করো দেখি, ঝটপট ঝটপট করো। হ্যাঁ, পেনাল্টি জিরো হতে পারে। 1-1, তো 1-1 দেখছি, পেনাল্টি জিরো।
হচ্ছে? কলম ওয়াইজ নিয়েছো? তো আমি এই প্রবলেমটা যেটা দিলাম, এটার আমি এখন রো ওয়াইজ নিচ্ছি। রো ওয়াইজ নিলে কি হয় সেটা একটু দেখা যাক। সুস্মিতা কি ওয়াইজ নিয়েছো? কলম ওয়াইজ? আচ্ছা, আমি রো ওয়াইজ নিচ্ছি। হ্যাঁ, দেখো, সুরেন্দ্র কি ওয়াইজ নিয়েছিলে, রো না কলম? সবাই কলম ওয়াইজ নিয়েছো, তো আমি কি কলম ওয়াইজ নিয়ে অ্যান্সারটা করি তাহলে? সবাই যখন করেছো, দেখি কলম ওয়াইজ নিচ্ছি, সবাই যখন তাই করেছো। আচ্ছা, এখানে 1, এটা মিনিমাম 30, আর এখানে 20। দেখো 20, তো এটা পুরো কাটবে, এখানে এখন 10 থাকবে, তো এই বরাবর এটা কাটবে। নেক্সট, নেক্সট 10, এখন এটা কেটে দিয়েছো 2 1, ডিফারেন্স হচ্ছে 1। 40 এখানে পড়ে আছে, 3 2, এও ডিফারেন্স 1। এখানে 20, এও এখন ডিফারেন্স 5 2 মানে 3। আচ্ছা, এটা তো পুরো কেটে দিয়েছো, কোনো ফারাক পড়বে না, থাকবে না, এটাতে কোনো কাটাকুটি নেই, মানে সে আগের ডিফারেন্স করলে এইটাই পাবে। 0, 30, এও সেই 1। এবার ম্যাক্সিমাম পেনাল্টি এই জায়গাতে আছে, 3 তে দেখতে পাচ্ছি, তার মানে এই রোর কোনো একটা বক্সে এলিমেন্ট বসবে। কত? এখানে দেখো 2 আর 5, মিনিমাম কত? 2, মানে এই বক্সে এলিমেন্ট বসবে। কত বসবে? এখানে আছে 20, এখানে আছে 40, তাহলে এখানে 20 বসাও, বসালাম, কাটলাম। এখানে এখন 20, এই বরাবর পুরো নিয়েছো, স্কেচ করো, দেখো আবার সেই একই জিনিস আসবে, একই জিনিস আসবে। এখন এখানে 20 পড়ে আছে, পেনাল্টি হবে 2 আর 3, দুটো এলিমেন্ট আছে, অতএব মিনিমাম 2, তারপরে মিনিমাম 3 মানে 1। এখানে 30 পড়ে আছে, 2 আর 1, 1। আচ্ছা, এদিকে এখন 10 2 1, 1 থাকবে, 40, 3 2 1। সুচন্দ্রা, এই পর্যন্ত হয়েছিল? আচ্ছা, এবার সব জায়গাতে 1, সব জায়গাতে ম্যাক্স ম্যাক্স পেনাল্টি সব একই এসছে। কোনটা, কে কোনটা নিয়েছো শুনি? এখানে অনেকের অনেক অপশন আসবে। কে কোনটা নিয়েছো? সুস্মিতা কোনটা নিয়েছো আগে বলো? এটা না এটা, না এটা, না এটা? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড কলম, ফোর্থ কলম, কোনটা নিয়েছো বলো? কোনটা নিয়েছো? একটু ধরো। ফার্স্ট কলম, আর একটু ধরো, আছি। দেখো, সবাই কি ফার্স্ট কলম নিয়েছো? সবাই ফার্স্ট কলম? ঠিক আছে, ফার্স্ট কলম নিচ্ছি। তুমি কোন কলম নিয়েছো? সেকেন্ড কলম? আচ্ছা, রো ওয়াইজ নিয়েতে তোমার খরচ কত এসছে? আর যে কলম ওয়াইজ নিয়েছো তার খরচ কত এসছে?
আচ্ছা আসতে পারে, আমি বললাম না আসতে পারে না আসতে পারে। হ্যাঁ, এইটা 1 লিখেছি তো। কেন? 3 আর 2 ডিফারেন্স করলে কি হয়? 2 করার পর তো 2 যখন হয়েছিল তখন তো এটা 0 হয়েছিল। যখন তুমি 20 বসালে। আচ্ছা দেখো, যাই হোক, তো আমি এটাই নিচ্ছি, যাই না না অ্যান্সার একই আসবে, মানে অপটিমাল টেস্টে ডেল আই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, দেখিয়ে দেবো আমি। তো আমি যদি এটা নিই, এটা মিনিমাম, এখানে 20 আছে, এখানে 10 আছে, 10। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই কথাটা মনে রাখো, যে আমরা প্রবলেমগুলো সব নন ডিজেনারেসি প্রবলেমে করতে চাইছি, মানে সব সময় চাইবে m প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু নম্বর অফ অ্যালোকেশন যেন হয়। সেটা হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে একটা অ্যালোকেশন পাওয়ার জন্য যেন একটা রো অথবা একটা কলমকে স্কেচ করা হয়, তাহলে পাই, যেটা আগের দিন বলেছিলাম। ধরো এখানে সব জায়গাতে পেনাল্টি সমান এসছে, এখন এই পেনাল্টি কেউ চুজ করতে গিয়ে এখানেও 20 আছে, এখানেও 20 আছে, তাহলে সে নো ডাউট এখানে 20 বসাতো, রো কাটতো, কলম কাটতো, হ্যাঁ কি না সৃজা? আচ্ছা তাহলে কিন্তু দেখবে একটা অ্যালোকেশন কমে যাবে, মানে নম্বর অফ অ্যালোকেশন, মানে এই যেগুলোকে অ্যালোকেশন বলি সেটা m প্লাস n মাইনাস ওয়ান এর সঙ্গে সমান হবে না, সেগুলোকে বলা হয় ডিজেনারেসি প্রবলেম। সব সময় চেষ্টা করবে নন ডিজেনারেসি প্রবলেম। এখন ধরো যে এই পেনাল্টি চুজ করতে গিয়ে দেখলে এখানে 20 আছে, এখানে 20 আছে, তুমি এই পেনাল্টিটা নেবে না, তুমি অন্য কোনো সেম পেনাল্টি দেখো, মানে এগুলো সেম পেনাল্টির জন্য বলছি। এবার এই পেনাল্টির দিকে দেখলে দেখলে এখানে 30 আছে আর এখানে ধরো তোমার 20 আছে, তখন তখন তুমি এই পেনাল্টিটাকে ফিক্সড করবে। আমার কথাটা কি বোঝা গেল? সেটা কি কথা বললাম, যে চেষ্টা করবে, এবার যদি উপায় না থাকে আলাদা ব্যাপার, এখানে যেহেতু অনেক অপশন আছে, এই পেনাল্টি এই পেনাল্টি অনেক পেনাল্টি আছে সেম, তার মানে তুমি যে এটাও ফিক্সড করতে পারো, এই কলম ফিক্সড করতে পারো, এই রো ফিক্সড করতে পারো, এই রো ফিক্সড করতে পারো। যদি দেখো যে এই পেনাল্টি চুজ করার জন্য এখানেও 20 বসে আছে, এখানেও 20 বসে আছে, তাহলে ওই কেসটা স্কিপ করে অন্য একটু পেনাল্টির দিকে তাকাও, যেহেতু পেনাল্টি গুলো সেম আছে সেই জন্যই বলছি। কি বোঝা গেল বললাম? এখন পেনাল্টি হয়তো এখানে 1 আর সব 0 আছে, সাপোজ এখানে 1 আছে, এখানে 0, 0, 0, তখন কিন্তু কোনো উপায় নেই, এই পেনাল্টি তোমাকে ফিক্সড করতে হবে। সেটা বোঝা গেল কথাটা? আচ্ছা আমি এইটা নিয়েছিলাম 10, এই পেনাল্টি নিয়েছিলাম, এখানে 10 বসিয়েছি, তার জন্য এটা কেটে দাও, 10 কাটলে আর এখানে আছে 10, আর দেখার দরকার পড়বে না, দেখো 40 আছে, এখানে 30 প্লাস 10 40, কোন দুটো বক্স ফাঁকা পড়ে আছে? বোঝা কি গেল সুচন্দ্রা এবার? ব্যাস, এই গেল হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। লেখো সোদা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বলে যা হয় তা লেখো, সলিউশন চেঞ্জ হোক কিন্তু কস্টটা তো একই আসছে, সলিউশন চেঞ্জ হলেও কস্ট একই আসতে পারে, এইগুলোকে বলা হয় মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে। মানে তোমার যা সলিউশন পেয়েছো, অন্য কেউ তো সলিউশন স্ট্রাকচার অন্য পেয়েছে, কিন্তু করসপন্ডিং কস্টটা তো একই পেয়েছো, কষ্ট একই পেয়েছো। এবার এইগুলোর ক্ষেত্রে কি হয় না হয় পরের স্টেপ হলে অনেকগুলো ক্লিয়ার কনসেপ্ট আসবে। আপাতত লেখো, সো দা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বিকামস এন্ড করসপন্ডিং কস্ট বিকামস। একটু ধরো তো, একটা মিনিট আছি আমি। আচ্ছা দেখো, যাই হোক, সো দা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বিকামস আর করসপন্ডিং কস্ট বিকামস। এবার লেখো
হেডিং করো অপটিমালিটি টেস্ট। অপটিমালিটি টেস্ট মানে কেন করতে চাইছি, ভেমে না এটাতেই করো, এটাতেই করো, ওটা বাড়িতে করে ফেলবে। দেখ, তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এই অপটিমালিটি টেস্ট কেন করছি। ফার্স্ট অফ অল ভ্যামের ক্ষেত্রে তোমাকে বলে দেবে ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন। যদি তোমাকে পরীক্ষাতে অপটিমাল সলিউশন বের করতে বলে তাহলে সব সময় তোমাকে মিনিমাম কস্ট কত হয়েছে সেটুকু বের করতে বলবে। মানে লাস্ট অ্যান্সারে করসপন্ডিং কস্ট লেখা যাবে না, লিখতে হবে মিনিমাম কস্ট। এখন তুমি তোমার যে সলিউশনটা পেয়েছো সেটা মিনিমাম হচ্ছে কি করে বুঝবে। এবার প্রশ্ন আসবে কেন মিনিমাম হচ্ছে আমি বুঝবো বা এই মানে এতে যাব কেন। কারণ অনেক জায়গাতে দেখছিলে যে পেনাল্টি গুলো সেম হয়ে যাচ্ছিল, তুমি এক পেনাল্টি নিয়েছো ও আর এক পেনাল্টি নিয়েছে, তাহলে তার তো সলিউশনের স্ট্রাকচারও চেঞ্জ হচ্ছে, আবার কস্টটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, বাট আমার প্রবলেমে চেঞ্জ হয়নি, বা অন্য কোনো প্রবলেমে দেখবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমার অ্যান্সার চাইছে মিনিমাম কস্ট, তুমি শিওর কি করে হবে তোমার কস্টটুকু মিনিমাম, সেইটুকু শিওর হওয়ার জন্য আমাকে এই অপটিমাল টেস্টটুকু করতে হবে। আগে কথাটা ক্লিয়ার কিনা বলো, অপটিমাল টেস্ট কেন করব তার উত্তর হচ্ছে এটা। সিজা বুঝতে পারলে? সুচন্দ্রা? হ্যাঁ, অপটিমাল টেস্ট দেখো, আমরা যখন প্রবলেমটা করছিলাম কেউ কলমের ম্যাক্সিমাম পেনাল্টি নিয়েছিল, কেউ রোর ম্যাক্সিমাম পেনাল্টি নিয়েছিল, নিয়েছিল তো। এখন নেওয়ার নেওয়ার রেসপেক্টে কিন্তু ফিজিবল সলিউশনগুলো চেঞ্জ হয়ে যাবে, ফিজিবল সলিউশন চেঞ্জ হবে। এই তো দুজন দু রকম করলে, ওই ওদিকে করি রো ওয়াইজ কেউ পেনাল্টি নিয়েছিলে, কলম ওয়াইজ কেউ পেনাল্টি নিয়েছিলে, তো ফিজিবল সলিউশন, ফিজিবল সলিউশন মানে x11 x12 এগুলোকে সলিউশন বলি, তো এগুলো চেঞ্জ হবে। এখন এইগুলো চেঞ্জ হওয়ার জন্য করসপন্ডিং কস্টটা চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে, আমাদের এই প্রবলেমে হয়নি, অন্য প্রবলেমে হয়ে যেতেও পারে। পরীক্ষক জানতে চাইছে মানে যে কোশ্চেন বানিয়েছে বা জানতে চাইছে যে তুমি করসপন্ডিং কস্ট কথাটা লিখো না, তুমি মিনিমাম কস্ট কত সেটুকু লিখো। তাহলে তুমি কি করে শিওর হবে তুমি যে কস্ট পেয়েছো সেটা মিনিমাম কস্ট, কি করে শিওর হবে? সেই শিওর হওয়ার জন্য অপটিমালিটি টেস্ট করতে হবে। বোঝা গেল? বোঝা গেল কি? হ্যাঁ কি না বলো। আগে অপটিমাল টেস্ট কি করে করবো সেটা তো আমি শেখাবো, কেন করতে হবে তার উত্তর হচ্ছে এটা। সুচন্দ্রা বুঝতে পারলে? আচ্ছা লেখো, অপটিমালি টেস্ট তখনই করতে পারবো যদি m প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু নম্বর অফ অ্যালোকেশন বা বেসিক ফিজিবল সলিউশন হয়। দেখে নাও তো এখানে m প্লাস n মাইনাস ওয়ান কত হচ্ছে, তিনটে রো চারটে কলম, 7 মাইনাস 1 6। সত্যি আমাদের 6টা হচ্ছে তোমার বেসিক ফিজিবল সলিউশন পেয়েছো কিনা দেখো, পেয়েছো। আচ্ছা, হেডিং করো অপটিমালিটি টেস্ট, হেডিং করো অপটিমালিটি টেস্ট, তারপর লেখো, লেখো হেয়ার here number of allocation or basic feasible solution, here number of allocation or basic feasible solution is equal to m plus n minus 1 is equal to m plus n minus 1 equal to 6 লেখো, so we can apply optimality test, so we can apply optimality test, আমরা অপটিমালিটি টেস্ট তখনই অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি না হতো তাহলে কি অপটিমালিটি টেস্ট করতে পারতাম না, তার টেকনিক বলবো আমি পরে। সো উই ক্যান টেস্ট অপটিমালিটি টেস্ট। লেখো, লেখো সিন্স m প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু নম্বর অফ বেসিক ফিজিবল সলিউশন, সিন্স m প্লাস n মাইনাস ওয়ান ইকুয়াল টু number of basic feasible solution, so the given problem বা given solution লেখো, given solution না লেখো, লেখো so the obtained solution is a non degeneracy solution, so the obtained solution is a non degeneracy solution।
মানে যদি নন ডিজেনারেসি সলিউশন হয় তবে অপটিমালিটি টেস্ট করা যায়, ঘুরিয়ে এই কথাটাও বলতে পারি আমি। তো যাই হোক, এবার আমরা অপটিমালিটি টেস্ট কি করে করব না করব সেগুলো একটু এগোই আস্তে আস্তে। তো অপটিমালিটি টেস্ট করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে সলিউশনটা পাবে সেটা যেন নন ডিজেনারেসি সলিউশন হয়, মানে নম্বর অফ বেসিক ফিজিবল সলিউশন সেটা যেন ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1 এই ফর্মুলা দ্বারা স্যাটিসফাই হয়। এবার আসি, লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো ফর অকুপাইড সেল, প্যারা চেঞ্জ করে লেখো ফর অকুপাইড সেল মানে যেগুলোতে অ্যালোকেশন হয়েছে, মানে এইগুলো 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 এইগুলোকে অকুপাইড সেল বলি। ফর অকুপাইড সেল অর অ্যালোকেশন সেল, ফর অকুপাইড সেল অর অ্যালোকেশন সেল, ফর অকুপাইড সেল অর অ্যালোকেশন সেল লেখো Cij equal to ui plus vj for occupied cell or allocation cell বা allocated cell লেখো, for occupied cell or allocated cell, for occupied cell or allocated cell Cij equal to ui plus vj। এখন সিআই যে কোনগুলো সেগুলো এই কস্ট এলিমেন্ট গুলো এইগুলো 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 সিআই যে ইউআই আর ভিজে কি, ইউআই আর ভিজে সেটা খুঁজতে হবে আমাকে। আমি একটা নতুন টেবিল বানাবো, সেখানে ইউআই ভিজে কি করে কিগুলো আছে সেগুলো দেখাবো। লেখো ফর অকুপাইড সেল বা অর অ্যালোকেটেড সেল সিআই যে ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে লেখো। অ্যান্ড ফর আনঅকুপাইড সেল, অ্যান্ড ফর আনঅকুপাইড সেল অর নন অ্যালোকেটেড সেল, unoccupied cell or non-allocated cell, del ij equal to Cij minus ui plus vj, del ij equal to Cij minus ui plus vj। প্যারা চেঞ্জ করে লেখো। if del ij greater or equal to 0, then the obtained solution, if del ij greater or equal to 0, then the obtained solution is an optimal solution and the corresponding cost is the minimum cost। আবার বলি, if del ij greater or equal to 0, then obtained solution মানে যেটা পেয়েছো আর কি, then the obtained solution is the optimal solution and the corresponding cost is the minimum cost। আচ্ছা, পরে প্যারাতে লেখো if, অ্যাকচুয়ালি ফর্মুলাটা বলে দিচ্ছি এর মধ্যে, if del ij greater than 0 with del ij equal to 0, এটা মানে del ij গ্রেটার দেন 0 থাকবে, সঙ্গে কোনো একটা del ij একটা কি দুটো সেগুলো যদি 0 ভ্যালু চলে আসে, লেখো then the given transportation problem has an more than one, then the given transportation problem লেখো more than one has more than one optimal solution, has more than one optimal solution। যদি del ij গ্রেটার দেন 0 দেখতে পাও, সঙ্গে একটা যদি ইকুয়াল টু 0 চলে আসে একটা কি দুটো, তাহলে ওই ট্রান্সপোর্টেশনের প্রবলেমে মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে। বাট লেখো but the corresponding cost but the minimum cost is unique, but the minimum cost is unique মানে ওই x12 x13 এগুলো স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু মিনিমাম কস্ট একই থাকবে। মিনিমাম কস্ট একই থাকার উত্তর হচ্ছে অপটিমালিটি কস্ট পাওয়ার জন্য del ij গ্রেটার দেন যেন 0 হয়।
এ তো জিরো আছে, বাট যদি শুধু ইকুয়াল টু জিরো মানে কোনো একটা ডেল আই এর ভ্যালু যদি জিরো চলে আসে, তাহলে বলবে এর মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে। আমাদের যে প্রবলেমটা এটার ক্ষেত্রে এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের স্ট্রাকচার কিন্তু দুজনের দু রকম এসছে, তাই তো সুচন্দ্রা সিজা? এখন তো কেউ বললে রো ওয়াইজ নিতে একটা স্ট্রাকচার এসছে, কলম ওয়াইজ একটা স্ট্রাকচার এসছে। দেখো তার মানে অপটিমাল সলিউশন ওয়ান মোর দেন ওয়ান আছে, কিন্তু করসপন্ডিং কস্ট তো একই দেবে। মানে করসপন্ডিং দেখো, অপটিমালিটি টেস্ট হওয়ার জন্য এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশন। যদি এইটা হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন থাকবে। পরে প্যারাতে লেখো, লেখো ইফ ডেল আই জে গ্রেটার দেন জিরো, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, ইফ ডেল আই জে, এইখানে এইটা লেজুরটা দেওয়া দরকার ছিল না। ইফ ডেল আই জে জিরো গ্রেটার অর ইকুয়াল টু জিরো, মানে তাহলে হচ্ছে তোমার অপটিমালিটি হবে আর মোর দেন ওয়ান থাকবে। ঠিক আছে ছাড়ো। ইফ ডেল আই জে গ্রেটার দেন জিরো, লেখো দেন obtained solution is optimal and which is unique. Obtained solution is optimal and which is unique. আর একটা আছে, if del I j, সব বোঝাবো আমি, if del I j less than 0, লেখো then the obtained solution is not optimal. Then the obtained solution is not optimal, লেখো and we need to convert this solution to a optimal solution. Convert this solution to an optimal solution. তাহলে আমি আবার বলছি জিনিসগুলো কি, আমার কাজ হবে কোনোভাবে ডেল আইজ এর ভ্যালু বের করা। যদি প্রবলেমে দেখো ডেল আইজ এর ভ্যালুগুলো সব পজিটিভ দিচ্ছে, মানে কোনো জিরো কেস নাই, সব পজিটিভ দিচ্ছে, তাহলে বলবে যে সলিউশনটা পেয়েছে ওটা ইউনিক। মানে যে পেনাল্টি ইউজ করুক না কেন, সলিউশনের যে স্পেসটুকু সবাই সেটা সমান হবে, আর কস্টও একই হতে বাধ্য, আর ওটাই মিনিমাম কস্ট। যদি ডেল আই যে গ্রেটার দেন জিরো দেখতে পাও, আর একটা দুটো মিনিমাম একটা হলেই হবে, ডেল আই এর ভ্যালু ইকুয়াল টু জিরো চলে আসে, তাহলে কি হবে, এই যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বিভিন্ন জনের বিভিন্ন রকম আসবে, কিন্তু করসপন্ডিং কস্ট যেটা আসবে সেটা সবাই সমান আসবে, মানে ওটা ইউনিক, মিনিমাম কস্ট দাঁড়াবে। আর যদি লেস দেন জিরো চলে আসে, তাহলে তুমি যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা খুঁজেছো সেটা অপটিমাল নয়, ওটাকে অপটিমাল করতে হবে। এই গেল হচ্ছে সামারি। তো যাই হোক, অঙ্কের মধ্যে এই লেজুরটুকু তুমি করবে না, আমি যেহেতু আলাদা করে ফর্মুলা লেখাইনি, তার জন্য তিনটে স্ট্রাকচার দিয়েছিলাম। তুমি কি করবে, অন্য কোনো অঙ্ক করার সময় শুধু ডেল আই জে ইকুয়াল টু সি আই জে মাইনাস ইউআই প্লাস ভি জে এইটুকু লিখবে, লেখার পর একটা টেবিল বানাবে। কোন টেবিলটা? এই টেবিলটা। এই টেবিলটাকে একটু ফেয়ার করবে, এই টেবিলটাকে একটু ফেয়ার করবে, শুধু এইগুলো থাকবে না, এই স্কেচ গুলো থাকবে না, আমি যেটা করছি অ্যালোকেশন থাকবে, এই স্কেচ গুলো থাকবে না, এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, শুধু স্কেচ গুলো বাদ দিয়ে এইটা করবে, এটা করবে, এখানে এইগুলো কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, এটা করবে। তাহলে তুমি অন্য অঙ্কতে কি করবে, ফর অকুপাইড সেলের জন্য এই ফর্মুলা, আনঅকুপাইড সেলের জন্য এই ফর্মুলা লেখার পর ওই যে তিনটে আমি লেখালাম কখন হবে হবে না এইসব যুক্তি লেখার দরকার নেই, আমি যেহেতু ফর্মুলাটা আলাদা করে বলিনি তার জন্য এখানে ফর্মুলাটুকু বলে দিলাম। তুমি কি করবে, এইটার পর ঠিক এরকম একটা বক্স কাটিয়ে ফেলবে। সুন্দর, কি কথা বললাম বোঝা গেল? ব্যাস, আমার কাজ হবে, আমি দুটো ফর্মুলা আবার একটু লিখি। ছিল সিআইজেড ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে, আমার হাতে অনলি সিআইজে আছে, আর কিচ্ছু নেই। আমাকে কিন্তু ডেল আইজে বের করতেই হবে। সিআইজে কোনগুলো জানো তো, এইগুলো হচ্ছে সিআইজে কস্ট এলিমেন্ট, এইগুলো সিআইজে, ইউআই নেই আর ভিজেও নেই,
যতক্ষণ না আমি ইউআই আর ভি যে এলিমেন্ট গুলো পাবো ততক্ষণ ডেলের দিকে যেতে পারবো না। তো ফার্স্ট কাজ হবে ইউআই আর ভি যে বের করে ফেলা। আচ্ছা, এইখানে একটু ইউআই দেবে, মানে এইটা যেটা বসবে, এখানে যে এলিমেন্টটা বসবে সেটা ইউ1, এখানে যেটা বসবে ইউ2, এখানে যেটা বসবে ইউ3, আর এখানে একটু ভি জে দেবে। মন দিয়ে শোনো, ইউআই ভি জে সিআই জে এইগুলোর জন্য ইউআই ভি জে বের করার রুল হচ্ছে যে এই যে প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম যে পেয়েছো, এইগুলোর মধ্যে কোন রো অথবা কোন কলমে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন বসে আছে। অ্যালোকেশন মানে এইগুলো 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 এইগুলো, কোন রো অথবা কোন কলমে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন বসে আছে বলো। আচ্ছা, সেকেন্ড কলমেও সেকেন্ড রোতেও তোমার মর্জি যে কোনো একটা চুজ করা, যখন সমান হবে। এটার কনসেপ্ট যে কোনো তুমি নাও। আমি এই বরাবর চুজ করলাম 0। যেই বরাবর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন থাকবে যেই রো অথবা যেই কলমে, ওর সোজাসুজি একটু 0 ভ্যালু বসিয়ে দেবে। মানে এইটুকু দাঁড়ালো ইনিশিয়ালি আমরা ইউ2টাকে 0 চুজ করলাম, আর কিচ্ছু না। যদি তুমি এই বরাবর 0 নিতে তাহলে ইনিশিয়ালি ভি2 এর ভ্যালু 0 চুজ করা হলো, এটুকু রুল কিন্তু। তার মানে ইউ2 এটাকে ইনিশিয়ালি 0 চুজ করেছি আমি। এবার এইটার হেল্প নিয়ে আমি সুন্দরভাবে বাকি সমস্ত বাকি সমস্ত ভির ভ্যালু বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো সেটা ডান দিকে একটু দেখাই। দেখো, এই যে ফর্মুলাটা, এটা অকুপাইড সেলের জন্য ফর্মুলা না আনঅকুপাইড সেলের জন্য ফর্মুলা বলেছি আমি? অকুপাইড সেল। অকুপাইড অকুপাইড সেল মানে অ্যালোকেটেড সেল, মানে যেগুলোতে অ্যালোকেশন হয়েছে। অ্যালোকেশন হয়েছে এটা 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 এটা, এইগুলোকে বলা হয় অ্যালোকেশন সেল। তাহলে অ্যালোকেশন সেলের জন্য এই ফর্মুলাটা মেনটেন করবে। দেখো, এই এলিমেন্ট গুলো আমি সবসময় কস্ট এলিমেন্ট বলেছি। এবার বলো, আমি এই সেলটার জন্য ভাবি, এটা কিন্তু অ্যালোকেটেড সেল, এটার জন্য প্রথম কেন ভাববো তার উত্তরও দেব। আর এটার জন্য আমি প্রথম কেন ভাববো না, মানে প্রথম ক্যালকুলেশন এইটা অথবা এইটা নিয়ে করব, এটার দিকে তাকাতে পারবো না, তার উত্তরও দেব। আপাতত এই সেলের সির ভ্যালু কত, সিআইজ এর ভ্যালু কত, এটার পজিশন যদি বলো C21, C22, C23, C23 কত আছে এই পজিশনে, C23 কত? শ্রীজা কেউ একজন এসো। 2। আচ্ছা, এই পজিশনে ইউ2 এর ভ্যালু কত? 2। এবার দেখো আমার যা ফর্মুলা, তাতে আমি এইটুকু লিখতে বাধ্য, C23 ইকুয়াল টু ইউ2 প্লাস কত বলো, ভি কত? 3। হ্যাঁ কি না? এই যে, হ্যাঁ নিশ্চয়ই ইউ2 এখন 0 লিখবো আমি। এবার দেখো না ভি3 কি করে পাবো। C23, হ্যাঁ, না 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 না, ভুল লিখেছি আমি। আচ্ছা, C23 এর ভ্যালু কত করা আছে? ইউ2 0 করা আছে। C23 এর ভ্যালু 2 করা আছে, ইউ2 এর ভ্যালু 0 করা আছে। তাহলে ভি3 এর ভ্যালু কত পাবে? ভি3 এর ভ্যালু কত পাবে বলো? 2। এই যে 2, এই 2 পেয়ে গেলে। শর্টে আমরা কি করে করি, এখানে সির ভ্যালু 2 আছে, এখানে ইউর ভ্যালু 0 আছে। যেহেতু সি সমান ইউ প্লাস বি, তাহলে ভির ভ্যালু এখানে কত বসলে, কত বসালে সি ইকুয়াল টু ইউ প্লাস ভি মেনটেন করবে? 2। এবার দেখো প্রশ্ন হচ্ছে, আমি এইটার দিকে কেন, এই অ্যালোকেশন সেলের দিকে কেন তাকালাম, আমি এটার দিকে কেন বার তাকালাম না, এটার দিকে কেন তাকালাম না, এটার দিকে কেন তাকালাম না, এটার দিকে কেন তাকাবো, এটার দিকে প্রথম কেন তাকাবো? তার উত্তর হচ্ছে, যদি এই অ্যালোকেশন সেলের দিকে তাকাই তাহলে এখানে ইউও নাই, এখানে ভিও নাই, শুধু সি নিয়ে কি আমি ইউ আর ভির ভ্যালু বের করতে পারবো? পারবো সুচন্দ্রা? যদি এই অ্যালোকেশন সেলের দিকে তাকাই, এখানে তো ইউ নেই, এখানেও ভি নেই, তিনখানা ভ্যারিয়েবল, তিনখানার মধ্যে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু জানা থাকলে থার্ডটুকু তো বের করতে পারবো। সেই পসিবিলিটি কিন্তু এইটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আমি এটার জন্য পেয়ে যাব প্রথম। বলো, এখানে আছে 1 সির ভ্যালু, এখানে ইউর ভ্যালু 0, তাহলে ভির ভ্যালু কত হবে? এটা কত হবে বলো?
ওয়ান। তার মানে যদি তোমার ইচ্ছে হয় এটাকে লিখবে V4, লেখার কোনো দরকার নেই, আমি বারণ করব লিখতে V3। আচ্ছা এখানে দেখো এটা সির ভ্যালু, এটা ইউর ভ্যালু, তাহলে এই V2 কত হবে? C ইকুয়াল টু ইউ প্লাস ভি থাকে, তাহলে এটা কত হবে? 3। বোঝা কি গেল? হ্যাঁ, আর একবার আবার গোড়া থেকে বোঝাচ্ছি, দেখো এগুলো মুছলাম আমি, সুবিধা হবে। প্রথম কাজ হবে তোমার, কোন রো অথবা কোন কলমে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন আছে একটু দেখে ফেলো। আমি দেখতে পাচ্ছি সেকেন্ড রোতে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন আছে অথবা সেকেন্ড কলমে আছে। তো তোমার মর্জি, যে কোনো একটা রো এর করেসপন্ডিং কোনো একটা ভ্যালুকে জিরো ট্রিট করো বা ডিফাইন করে নাও বা ডিফল্ট জিরো করো। আমি সেটা এটা জিরো করলাম। যদি এটা জিরো করি তাহলে এই বরাবর যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো যদি ইউআই নাম দিই, তাহলে এইটার ইউ টুর ভ্যালু কত চুজ করে ফেলেছি ইনিশিয়ালি? জিরো। ইনিশিয়ালি আমি এটা জিরো চুজ করে ফেলেছি। দেখো নেক্সট কাজ হচ্ছে যেটা, যে আমার অ্যালোকেটেড সেলের জন্য এই ফর্মুলা মেনটেন করে। এটা সি ফর কস্ট, এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট সব কস্ট এলিমেন্ট। এখন দেখো আমি যদি এই সেলটার কথা ভাবি, কেন এই সেলটার কথা প্রথম ভাববো, এটার কথা কেন প্রথম ভাববো না তার উত্তর আমি দেব। এই সেলটাকে প্রথম ট্রিট করছি কেন, এই সেলের করেসপন্ডিং ইউর ভ্যালু কত সুচন্দ্রা? জিরো। আমি জানি সি ইকুয়াল টু, যে সি ইকুয়াল টু ইউ প্লাস ভি, তার মানে সির ভ্যালু 1, ইউর ভ্যালু 0, ভির ভ্যালু কত হলে সি ইকুয়াল টু ইউ প্লাস ভি এই ফর্মুলাটুকু হোল্ড করে যাবে? কত বলো? 1, তাই 1 করেছি। আর যদি তুমি এরকম দিয়ে ভাবো তাহলে এটা দেখো, এটা পজিশন হচ্ছে C1, সি হচ্ছে কত জানো? C24, তাহলে C24 ইকুয়াল টু 1 করা আছে, আর CU2 ইকুয়াল টু 0 করা আছে। তাহলে C24 এই যে ফর্মুলা C24 সমান হিসেব মতো U2 প্লাস V4 বসবে। তাহলে C24 যদি 1 হয়, U2 যদি 0 হয়, তাহলে V4 কত দাঁড়াবে? কত? 1। দেখো সেটাই আমি V4 1 লিখেছি। আমি এত জগা খিচুড়িতে না গিয়ে সিম্পল ভাবে ভাববে, এটা সির ভ্যালু, এটা ইউর ভ্যালু। তাহলে সি ইকুয়াল টু, যেহেতু ইউ প্লাস ভি হয়, মানে যেই এলিমেন্ট ধরেছ তার রো তার কলম, 0 প্লাস 1 করলেই তো 1 আসে, তার জন্য এখানে কত চলে আসবে? 1। সিমিলার কনসেপ্ট নিয়ে এইটা কত হবে বলো? এটা কত হবে? সির ভ্যালু 2, সুচন্দ্রা বলো, ইউর ভ্যালু 0, ভির ভ্যালু কত হলে সি ইকুয়াল টু 2? গুড, 2। আচ্ছা এবার দেখো এখানে সির ভ্যালু আছে 3, এখানে 0, এখানে কত হলে মেনটেন করবে? 3। এখন প্রশ্ন যেটা আসবে, আমি হঠাৎ করে তিনটে সেলের দিকে তাকালাম কেন? তার কারণ হচ্ছে তিনটে সেলের জন্য দুটো করে ভ্যারিয়েবলের ভ্যালু আমার হাতে ছিল, মানে সির ভ্যালু আর ইউর ভ্যালু ছিল। তার জন্য আমি ভির ভ্যালুটুকু বের করতে পেরে গেছি। যদি এই সেলের দিকে তাকাতে, কেন এই সেলের দিকে তাকাবো, এটাও কিন্তু একটা অ্যালোকেটেড সেল। এই সেলের দিকে তাকালে সির ভ্যালু আছে, ইউর ভ্যালু নেই, ভির ভ্যালু নেই, তাহলে কি ইউ আর ভির ভ্যালু বের করা যাবে শুধু সির ভ্যালু দিয়ে? রোহিত বোঝা গেল কি কথাটা বলছি আমি? সুচন্দ্রা বোঝা গেল কি কথাটা বললাম? এবার আমাকে বলো কোন সেলটার দিকে তাকালে আমি ইউ অথবা ভির ভ্যালুগুলো পেয়ে যাব। দেখো এই সেল এই সেল এই সেলের কাজ হয়ে গেছে, এখন যে অ্যালোকেটেড সেল এটা আছে এটা আছে এটা আছে, কোন সেলের দিকে তাকালে আমি এখন কোন সেলটা ট্রিট করব, যেটা হেল্প নিয়ে ইউও পেয়ে যাব ভিও পেয়ে যাব। ইউ পেয়ে যাওয়া বা ভি পেয়ে যাওয়া মানে ইউভির মধ্যে কোনো একটা সেলের ভ্যালু প্রেজেন্ট আছে, কোন সেলটার জন্য তাকাবো? বলো বলো বলো। এই সেলের দিকে তাকাবো না এটা তাকাবো না এটা প্রথম তাকাবো? তিনটে সেলের জন্য তো তিনটে পেয়ে গেছো। বলো সুচন্দ্রা। আমি যদি এই অ্যালোকেটেড সেলের দিকে তাকাই, এটা সির ভ্যালু, সির ভ্যালু আছে 2, ভির ভ্যালু আছে 3, তাহলে ইউ কত নিলে এই রিলেশনটা হোল্ড করে যাবে, মানে এখানে ইউ কত আসবে তাহলে বলো?
ওয়ান মাইনাস ওয়ান, কারণ ফর্মুলা কিন্তু ইউআই প্লাস ভিজে। তাহলে এইটা হয়ে গেল কার ভ্যালু হিসেব মতো, এটা কার ভ্যালু হয়ে গেল, এটা যদি ভির ভ্যালু হয় তাহলে এটা এটা ভির ভ্যালু, কিন্তু এদিকে যা আছে ভির ভ্যালু, তাহলে ইউর ভ্যালু কত নেব, -1। দেখে নাও, 3 - 1 2, এখানে 2 বসে আছে। আচ্ছা এবার বলো কোন সেলটা নেব, এটার দিকে তাকাবো না এটার দিকে তাকাবো এবার, এই সেকেন্ডটা। সেকেন্ডে দেখো U2 আছে, V3 আছে, কত নেব এখানে, কত নিলে C = U + V মেনটেন করবে, ইউ কত, -1। সুতরাং কেন নেওয়া হচ্ছে বুঝতে পারলে। আচ্ছা এবার আর একটা সেল পড়ে আছে দেখো 1, সির ভ্যালু 1, ইউর ভ্যালু -2, ভি কত নেব, ভি কত নিলে C = U + V ফর্মুলা হোল্ড করে যাবে, বলো, 2। ব্যাস, যেটা হচ্ছে এইভাবে ইউআই আর ভিজ এর ভ্যালুগুলো আমি বের করে নেব। যদি m + n - 1, অনেক কথা এগুলো মনে রেখে দেবে, আরেকবার ইউটিউবটা শুনে নেবে, নট ইকুয়াল টু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হতো, তাহলে না এই সমস্ত ইউআই আর ভিজ এর ভ্যালু বের করা যেত না। যদি প্রবলেমটা নন ডিজেনারেসি না হয়ে ডিজেনারেসি প্রবলেম হতো, মানে m + n - 1 নট ইকুয়াল টু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, তাহলে কিন্তু এই লজিক দিয়ে এক সমস্ত ইউ আর সমস্ত ভির ভ্যালু বের করতে পারতে না, তাহলে আমি সমস্ত ডেল আই এর ভ্যালু বের করতে পারবো না, তখনই আটকে যাব। তো যাই হোক, আপাতত আমি সমস্ত ইউআই আর ভির এর ভ্যালু বের করলাম। এগুলো অকুপাইড সেলের জন্য হলো। আনঅকুপাইড সেলে যে ভ্যালুগুলো আমি এখন বসাবো সেইগুলো এক একটা ডেল আই জে এর ভ্যালু। আনঅকুপাইড সেলের ফর্মুলাটা কি ছিল, ডেল আই জে ইকুয়াল টু ছিল সি আই জে মাইনাস ইউআই প্লাস ভিজে ছিল, এটা হ্যাঁ কি না বলো, এটা আনঅকুপাইড সেলের। এবার দেখো এইটা আমার একটা আনঅকুপাইড সেল, এইখানে সার্কেলের মধ্যে কিছু একটা ভ্যালু বসাবো, সেইটা হচ্ছে হিসেব মতো del(1,3) ভ্যালু। তো বলো আমাকে ফর্মুলা যা বলে del(1,3) হিসেব মতো ফর্মুলা ছিল C(1,3) মাইনাস হিসেব মতো বসবে U1 মাইনাস U3, হ্যাঁ কি না, হ্যাঁ কি না সৃজা, del(1,3) যা নোটেশন দিয়েছি তাতে করে এইটা বসবে, হ্যাঁ কি না বলো। এবার তাই যদি হয় তাহলে বলো এইটা এই সার্কেলের মধ্যে যা বসাবো সেটা del(1,3), তাহলে ফর্মুলা অনুযায়ী C(1,3) এর ভ্যালু আছে 1 মাইনাস, এগুলো কিন্তু চাইলে U1 U2 U3 V1, এটা V2, এটা V3 ইকুয়াল টু V4 চাইলে দিতে পারো। তাহলে 1 ইকুয়াল টু U1 মানে -1 মাইনাস ইউ ভি ইউ, এটা ভি 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 এটা V3 কত বসে আছে 2, তাহলে এইটা করলে কত পাবে বলো, U1 -1, আচ্ছা সিওজি ইউআই প্লাস ভিজে ছিল তো মনে হয়, মাইনাস তো নয়, ফর্মুলা কি শিখেছিলাম, প্লাস, তার মানে এটা প্লাস, ভ্যালু কত হবে এবার বলো, C13 ভ্যালু কত, 0, তার মানে এই জায়গাতে 0 বসলো। আমরা শর্টে কি করে করব, এত কিছু না ভেবে সিম্পল, আগে ইউআই আর ভিজে এইটা করো, এখানে যদি ভ্যালু বসাতে চাও ইউআই আর ভিজে মানে ইউ আর ভি যোগ করে ফেলো, 2 - 1 করলে 1 পেলে, আমি জানি সি থেকে এই ভ্যালুটা বাদ দিতে হয়, তার মানে 1 - 1 ভ্যালু করলে কত আসবে, সুচন্দ্রা বুঝতে পারলে এটা কিভাবে এলো, ওই যে ফর্মুলা ডেল আই জে ইকুয়াল টু সি আই জে মাইনাস ইউআই প্লাস ভিজে, দেখো না এটা আই এটা জে, তার জন্য আই আর জে, তো ডেল আই জে del(1,3) পজিশন এটা সমান C13 মানে এগুলো 1, এগুলো সব সির ভ্যালু, কিন্তু এগুলো সব এক একটা সি, তাহলে 1 মাইনাস -1 + 2 করলে 0, সুতরাং বোঝা গেল রোহিত।
আচ্ছা, এবার আস্তে আস্তে আমাকে বলো, এইভাবে বাচ্চাদের মতো যোগ করার কিচ্ছু দরকার নেই। তুমি জানো ডেল আই থ্রি ভ্যালুগুলো প্রথম ইউআই আর ভি ভ্যালুগুলো যোগ করবে, সি থেকেই যোগফল ভ্যালুটা বাদ দেবে। এই সেলের জন্য কত হবে ঝটপট বলো। -1 + 1 0, 4 - 0 4 এলো। আচ্ছা, এটার জন্য এটাও আনঅকুপাইড সেল, 0 আছে আর 2 আছে, 0 + 2 2, 3 - 2 কত 1। এবার এটার জন্য এখানে -1 আছে, এখানে 2 আছে, 2 - 1 মানে কত 1, তাহলে 4 - 1 3। না বুঝতে পারলে আবার করাবো। এটার জন্য এটা ভি এটা ইউ, 2 - 1 1, 5 - 1 কত 4। এদিকে আছে 1 - 1 0, 1 - 1 0, 9 - 0 9। দেখো তো এগুলো পাচ্ছ কিনা। এইগুলো সব এক একটা ডেলের ভ্যালু কিন্তু, আর এইগুলো সব সির ভ্যালু কিন্তু। বলো এইটুকু ক্যালকুলেশন বোঝা গেল কিনা। এইটুকু ক্যালকুলেশন বোঝা গেল কিনা সুচন্দ্রা? ব্যাস, এবার আমি যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম, যদি ডিএলআই যে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে গ্রেটার দেন 0 ইনক্লুড কোনো একটা ডেলের ভ্যালু যদি 0 চলে আসে, তাহলে বলেছিলাম যে অবটেন সলিউশন পাবে সেটা তো অপটিমাল হবে বাট নট ইউনিক। দেখো তো একটা ডেলের ভ্যালু 0 পেয়েছো আর সমস্ত ডেল আইজের ভ্যালু বা ডেলের ভ্যালুগুলো গ্রেটার দেন 0 পেয়েছো, তাহলে আমি যে নোট শিখিয়েছিলাম যে সলিউশনটা তোমার অপটিমাল হবে কিন্তু ইউনিক হবে না। অপটিমাল হওয়ার মানে হচ্ছে কি মিনিমাম করেসপন্ডিং কস্টটা মিনিমাম কস্ট, কিন্তু ইউনিক নয়। সলিউশনটা ইউনিক নয়, মানে ওই যে বেসিক ফিজিবল সলিউশনটা ওইটা ইউনিক নয়। ওইটা দুজনের দুরকম এসেছিল, ওই তো কেউ রো বরাবর নিয়েছিল, কেউ কলম বরাবর পেনাল্টি নিয়ে, দুজনের দুরকম এসেছিল, কিন্তু কস্ট দেখো সবাই সমান এসছে কিনা। আমি তখনই পড়ানোর সময় বলেছিলাম যে এটাতে যেহেতু মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন পেয়েছো, তার মানে অঙ্কতে কোনো ডেলের ভ্যালু 0 আসা উচিতই উচিত। ফর্মুলা তাই বলে তোমরা দুজন দুরকম তোমার হচ্ছে ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা, ওটার কম্বিনেশনটা দুজন দুরকম পেয়েছো, তার মানে কোনো একটা ডেলের ভ্যালু 0 আসা উচিত। ডেল 0 আসা মানে সলিউশনটা মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে, বাট কস্ট ইউনিক হবে। কি কথাটা বললাম বুঝলে? লেখো হেয়ার কনক্লুশনটা না। মানে অল্টারনেটিভ সলিউশন থাকে আর কি। লেখো হেয়ার ডেল আই জে গ্রেটার অর ইকুয়াল টু 0, যদি শুধু গ্রেটার দেন থাকে তো গ্রেটার দেন দেবে, গ্রেটার অর ইকুয়াল টু 0 হলে গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে ফর অল আই কমা জে। সো the given transportation problem has more than one solution, more than one solution, তাই কিন্তু পেয়েছো more than one solution। লেখো more than one solution, লেখো but the corresponding cost is optimal cost, but the corresponding cost is optimal cost, ব্র্যাকেটের মধ্যে লেখো অপটিমাল মানে মিনিমাম কস্ট, but the corresponding cost is optimal cost, ব্র্যাকেটের মধ্যে লেখো মিনিমাম কস্ট। লেখো which is বলে কত ছিল কস্টটুকু, কস্টটুকু কত ছিল বলো? 18। এই এই হচ্ছে অঙ্ক। এখানে আমি আর ওই সলিউশনটা লিখলাম না, যেহেতু আগে যেটা আছে ওটাই হচ্ছে তোমার অপটিমাল, মানে বিভিন্ন যে অল্টারনেটিভ সলিউশন আছে আর কি। x11 কেউ একটা কম্বিনেশন পেয়েছিলে, কেউ আর একটা কম্বিনেশন পেয়েছিল, অল্টারনেটিভ মানে স্পেসটুকু আলাদা হবে, কারোর হয়তো x11 এত এসছে, অন্য কারোর হয়তো x12 এত এসছে, এরকম একটা ব্যাপার। বাট গুণ করলে গুণফলটুকু একই হবে, কারণ কি ডেল আই যে গ্রেটার দেন 0 হয়ে চলে এসছে। ডেল আই শুধু যদি ডেল আই যে গ্রেটার দেন 0 হতো, তাহলে আমরা লিখতাম কি the given transportation problem has unique optimal solution which is বলে এত and cost is এত।
এটা লিখে দিই। যাই হোক, বুঝেছো? এবার ফার্স্ট যে প্রবলেমটা করেছিলাম ঝটপট, ওইটার বের করে ফেলো তো, ওইটার অপটিমাল টেস্টটুকু বের করে ফেলো। ফার্স্ট যে প্রবলেমটা আমার ফাঁকা রাখতে বলেছিলাম, ওইটার অপটিমাল টেস্টটুকু করো। আর যদি এটা ডেল আই যে লেস দেন 0 আসতো, তাহলে আবার অনেক কিছু লাইনে এগোতে হতো। সেই লাইন তো আমি শেখাবো নিশ্চয়ই। আপাতত এটাতে আসেনি, তার জন্য আমি এখন এটাতে এক্সটেনশন করছি না। আমার যে প্রবলেমটুকু বাকি থেকে গেছে ঝটপট ওটাতে করো, দেখে ফেলি কি আসে। আমার হাতে নেই ক্যালকুলেশন গুলো, তোমরাই বলো। একটু আমাকে ঝটপট বলে ফেলো, করবে তার আগে একটু বলে ফেলো তো। আচ্ছা তোমরা করো, আমি যখন জিজ্ঞেস করবো তখন অঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। একটু অ্যালোকেশন গুলো বলবে, সেলগুলো একটু বল। রুনা বলো, রুনা। 5 x 1 4 2, তারপর x 2 3 7, x 2 4 2, x 3 2 8, আর আরেকটা কত? আচ্ছা, ব্যাস, এবার করো।